প্রিয় শিক্ষার্থী, বিসিআইসি কলেজের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে পবিত্র ঈদের শুভেচ্ছা তোমাদেরকে জানাচ্ছি। তোমরা কি সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব অপসারণ বিক্রিয়া। তো অপসারণ বিক্রিয়াটা কি? যখন কোনো যৌগের অণুর পাশাপাশি দুইটি কার্বন পরমাণুর দুইটি অংশ মিলিত হয়ে কোনো সরল অণু যেমন H2O, হাইড্রোজেন হ্যালাইড ইত্যাদি অপসারিত হয় এবং মূল যৌগের মধ্যে অসম্পৃক্ততার সৃষ্টি হয়, তখন ওই বিক্রিয়াকে বলা হয় অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়াটা এটা হ্যালোজেন অ্যালকেন এবং অ্যালকোহলের ক্ষেত্রে সংঘটিত হয়। আমি দুটো উদাহরণ দিচ্ছি, তোমরা একটু বোর্ড লক্ষ্য করো। অপসারণ বিক্রিয়া, এটা ইংরেজিতে বলা হয় এলিমিনেশন রিঅ্যাকশন। আমরা এটা একটা অ্যালকোহল নিলাম, এই অ্যালকোহলটা যদি গাঢ় সালফিউরিক সহ উত্তপ্ত করা হয় তখন এই হাইড্রোক্সিল মূলকটা আর এই হাইড্রোজেন মূলকটা যে এখানে যুক্ত আছে সেটাকে বলা হচ্ছে কি আলফা কার্বন, আর এটাকে বলা হয় বিটা কার্বন। এই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন, আমি এটাকে আবার এইভাবে লিখতে পারি, আলফা কার্বনের হাইড্রোক্সিল মূলক আর এই বিটা কার্বনের হাইড্রোজেন পরমাণু, এই দুইটা মিলে এক অণু পানি অপসারিত হয়ে যাবে। তখন এই বন্ধনের ইলেকট্রন গুলো এইদিকে দাবিত হয়ে পাই বন্ধন গঠন করবে। ফলে কি হবে, দেখো এটা কি হয়ে গেল, অ্যালকি। এটা কি ছিল, অ্যালকোহল। অর্থাৎ আমরা এই বিক্রিয়াটাকে বলতে পারি যে অ্যালকোহলকে গাঢ় সালফেজ সহ উত্তপ্ত করলে এখানে ডিহাইড্রেশন বিক্রিয়া হয়। ডিহাইড্রেশন মানে কি, পানি অপসারণ, আর হাইড্রেশন হচ্ছে পানি সংযোজন। তাহলে হাইড্রেশন আর ডিহাইড্রেশন পরস্পরের কি বিপরীত। এখানে ডিহাইড্রেশনের ফলে এক অণু পানি অপসারিত হবে। কিভাবে হবে, আলফা কার্বন, অর্থাৎ আলফা কার্বনের সংজ্ঞাটা তোমরা একটু জেনে রাখো। আমি অন্য প্রসঙ্গে তোমাদের আগে বলছিলাম, কোন জৈব যৌগের কোন একটা কার্যকরী মূলক যেই কার্বনের সাথে যুক্ত থাকে ওই কার্বনকে বলা হবে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যুক্ত কার্বনকে বলা হয় বিটা কার্বন, বিটার সাথে যুক্ত কার্বনকে বলা হয় গামা কার্বন। যেমন আলফা বিটা, এখানে যে কার্বন থাকবে অ্যালকেন বলতে সেটা হবে কি গামা। এইভাবে আলফা বিটা গামা ডেল্টা। এই হাইড্রোক্সিল মূলকের সাথে হাইড্রোজেন যাবে, দেখো হাইড্রোজেন কিন্তু এখানেও আছে। হাইড্রোজেন যায় বিটা কার্বন থেকে, কারণ এখানে একটা পাই বন্ধন সৃষ্টি হয়, ফলে অ্যালকিন সৃষ্টি হয়। আমি আরেকটা উদাহরণ দেই, হ্যালোজেন ও অ্যালকেন, এটাকে যদি অ্যালকোহলীয় পটাশিয়াম, এটার নাম কি দেখো, ALC মানে কি অ্যালকোহল, আর এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমরা জানি এটা ক্ষার। আমরা বলতে পারি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ অ্যালকোহলীয় ক্ষারের সাথে যদি এই হ্যালোজেন ও অ্যালকেন, আমরা এটাকে সাধারণভাবে অ্যালকাইল হ্যালাইড বলি, এটাকে যদি উত্তপ্ত করা যায় তাহলে কি হয় দেখো, এখানেও এটা আলফা কার্বন, এটা বিটা। এই আলফা কার্বনের এই হ্যালোজেন আর বিটা কার্বনের হাইড্রোজেন
মিলে হাইড্রোজেন হ্যালাইড হবে, আর এইখানকার এই সিগমা বন্ধনের ইলেকট্রনের দিকে দিয়ে পাই বন্ধন সৃষ্টি করবে। ফলে কি হয় দেখো, হাইড্রোজেন হ্যালাইড আর অ্যালকিন হয়। তাহলে এই দুইটা বিক্রিয়াই কিন্তু অপসারণ বিক্রিয়া। তাহলে আমরা কি দেখলাম, অপসারণ বিক্রিয়ায় পাশাপাশি দুইটি কার্বন পরমাণু থেকে দুইটা অংশ, এখানে ওএইচ আর এখানে এইচ, আবার এখানে হ্যালোজেন আর এখানে এইচ, পাশাপাশি দুইটা কার্বন পরমাণু থেকে দুইটা অংশ পরস্পরের সাথে মিলিত হয়ে একটা সরল অণু অপসারিত হয়। এখানে সরল অণু বলতে H2O আর হাইড্রোজেন হ্যালাইড। এবং মূল যৌগ যেটা, মূল যৌগ এখানে কোনটা, অ্যালকিন। মূল যৌগে অসম্পৃক্ততা প্রকাশ পায়। অসম্পৃক্ততা কেন প্রকাশ পায়, এখানে পাই বন্ধন সৃষ্টি হয়, দ্বিবন্ধন সৃষ্টি হয়, অর্থাৎ অসম্পৃক্ততা সৃষ্টি হয়। এই জন্য আমরা এই দুইটা যৌগকে অপসারণ বিক্রিয়ার উদাহরণ হিসেবে বলতে পারি। তো তোমরা মনে রাখবে যে এই যে অ্যালকাইল মূলকটা, দেখো এই হাইড্রোজেন মূলকের সাপেক্ষে আমরা টোটালি এটাকে অ্যালকাইল মূলক বলি, যদিও আমরা সাধারণত অ্যালকাইল মূলককে 8 দ্বারা প্রকাশ করি। এখানে 8টাকে এইভাবে বোঝানো মানে সুবিধার জন্য এইভাবে লেখা হলো। এই অ্যালকাইল মূলকটা যদি সরল শিকল হয়, শাখা যদি না থাকে, তাহলে সাধারণত ইথার উৎপন্ন হয়। আবার বলছি, অ্যালকোহলের অ্যালকাইল মূলকটি সরল হলে প্রধানত ইথার তৈরি হবে, আর যত শাখা বাড়বে, যত শাখান্বিত হবে এই অ্যালকাইল হ্যালাইডটা, ততই কিন্তু অ্যালকিন তৈরির প্রবণতা বৃদ্ধি পায়। প্রধান উৎপাদক হবে তখন ইথার। আমি উদাহরণ দিলে পরিষ্কার হবে, তোমরা একটু বোর্ড লক্ষ্য করো। তোমরা লক্ষ্য করো, এই যে ব্রোমো ইথেন, আমরা এটাকে ইথাইল ব্রোমাইডও বলি। এই ইথাইল ব্রোমাইডটা তোমরা বুঝতে পারছো যে এটা একটা সরল শিকল, এখানে শাখা নাই। এই ইথাইল ব্রোমাইড বা ব্রোমোইথেন যখন অ্যালকোহলীয় পটাশিয়ামের সাথে উত্তপ্ত করা হয়, তখন কিন্তু দেখো আমরা দুইটা প্রোডাক্ট পাচ্ছি। দুইটা প্রোডাক্টের একটা হচ্ছে ডাই ইথাইল ইথার, বা এটাকে ইউপেক পদ্ধতিতে ইথোক্সি ইথেন বলা হয়, আর একটা হচ্ছে ইথিন। এখানে ইথার যেটা হয়, এটা ইথার কিভাবে বুঝলাম, এই যে ইথার মূলক আছে, আর এটা অ্যালকিন, অর্থাৎ ইথারটা হচ্ছে 90% আর ইথিনটা হচ্ছে, অর্থাৎ অ্যালকিনটা হচ্ছে 10%। আমরা কি দেখলাম যে এখানে ইথারের পার্সেন্টেজটা বেশি, ইথার উৎপাদনের প্রবণতাটা বেশি। কেন প্রবণতা বেশি? এই হ্যালোজেনের অ্যালকেনটা সরল শিকল, অ্যালকেন মূলকটা শাখা নেই। আবার এইটা দেখো 2 ব্রোমো প্রোপেন, এটাকে যদি আমরা উৎপন্ন করি তাইলে প্রোপিন পাওয়া যায় 80%।
অ্যালকিনটা ছিল 10%, কিন্তু এইটাও অ্যালকিন, এখানে ছিল এখানে 10%, এখন কত পার্সেন্ট হয়ে গেল? 80%। এর কারণ কি? এইটা হচ্ছে এইটা শিকড়টা একটু বড়, সরল শিকড়টার পরিমাণটা কম। আমি আরেকটা উদাহরণ দেই। আমি আগে বলছি যে শাখা যদি বাড়ে, অ্যালকাইল যদি শাখা বাড়ে তাইলে অ্যালকিনের পরিমাণ বেশি হবে। তোমরা একটু লক্ষ্য করো যে অ্যালকিনের পরিমাণ সেভাবে বাড়ে কিনা। আমি আরেকটা দেখাচ্ছি। এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড, সাধারণ পদ্ধতির নাম। এটাকে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা উত্তপ্ত করি তাইলে কি হয় দেখো। তাইলে এখানে একটা ব্রোমিন, আর এগুলো সবগুলো একই পজিশন। আমি মনে করলাম যে এখান থেকে একটা হাইড্রোজেন যাইলো, হাইড্রোজেন আর ব্রোমিন। অর্থাৎ দেখো এখানে যদি হাইড্রোজেনটাকে আমরা এইভাবে দেখাই, তাইলে এই হাইড্রোজেন আর এই ব্রোমিন মিলে কি হবে? হাইড্রোজেন ব্রোমাইড। আর এই যে এখানে সিগমা বন্ধনের যে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রনের দিকে গিয়ে পাই বন্ধন গঠন করবে। তাইলে কি দাঁড়াবে? এখানে আরেকটা হাইড্রোজেন থাকবে, CH2, CH2 দ্বিবন্ধন C, CH3, CH3 প্লাস হাইড্রোজেন। এখন তোমরা একটু খেয়াল করো, এখানে কিন্তু প্রথমে হাইড্রোজেন ব্রোমাইড হয়। এই হাইড্রোজেন ব্রোমাইডটা উৎপাদে দেখা যাবে না, কারণ এই পটাশিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি হবে? পটাশিয়াম ব্রোমাইড আর পানি হয়ে যায় এরকম। এখান থেকে অপসারিত হবে হাইড্রোজেন ব্রোমাইড, কিন্তু উৎপাদে দেখা যাবে না। কেন? কারণ হাইড্রোজেন ব্রোমাইড এটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি হয়ে যায়, যার কারণে হাইড্রোজেন ব্রোমাইড দেখা যাবে না, দেখা যাবে এই দুইটা। এই কারণে বিক্রিয়ার মধ্যে আমরা এই দুইটাই লিখবো। ওয়ান টু থ্রি, এটার নাম কি হবে? 1 2 3 2 মিথাইল প্রোপিন 1। এইটার পার্সেন্টেজ কত? এটা দেখাতে যায় 100% হয়। অর্থাৎ অ্যালকিনের শতকরা পরিমাণটা আগে ছিল 10%, এরপরে 80% হইলো, এখন কত হইলো? 100%। শাখা অ্যালকেন গুলোকে শাখা বৃদ্ধির সাথে সাথে অ্যালকিনের উৎপাদনের শতকরা পরিমাণটা বাড়ে।
তাইলে আমরা কি দেখলাম? অপসারণ বিক্রিয়া দুই প্রকার, একানবিক অপসারণ, যেটাকে ইংরেজিতে বলে ইউনিমলিকুলার এলিমিনেশন বা সংক্ষেপে E1 বিক্রিয়া। এখানে E1, এই 1 মানে ইউনিমলিকুলার আর ই মানে হচ্ছে এলিমিনেশন, অর্থাৎ ইউনিমলিকুলার এলিমিনেশন, বাংলা কি হচ্ছে একানবিক অপসারণ বিক্রিয়া। আবার দ্বিআণবিক অপসারণ বিক্রিয়া, ইংরেজিতে বাইমলিকুলার এলিমিনেশন। এখানে বাই মানে 2 আর এটাকে সংক্ষেপে E2 বিক্রিয়া। তাহলে E2 হচ্ছে বাইমলিকুলার আর ই হচ্ছে এলিমিনেশন, বাইমলিকুলার এলিমিনেশন অর্থাৎ দ্বিআণবিক অপসারণ। এখন প্রশ্ন হচ্ছে এক অপসারণ বিক্রিয়া কি বা E1 বিক্রিয়া কি? তোমরা লক্ষ্য করো সংজ্ঞাগুলো। যে অপসারণ বিক্রিয়ায় বিক্রিয়ার হার একটিমাত্র বিক্রিয়ক অর্থাৎ হ্যালোজেন ও অ্যালকেনের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে একানবিক অপসারণ বিক্রিয়া বা E1 বিক্রিয়া বলে। আর E2 বিক্রিয়া কাকে বলে বা দ্বিআণবিক অপসারণ বিক্রিয়া কি? যে অপসারণ বিক্রিয়ার হার দুইটি বিক্রিয়ক অর্থাৎ হ্যালোজেন অ্যালকেন এবং ক্ষার উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে দ্বিআণবিক অপসারণ বা E2 বিক্রিয়া বলে। আমরা এখন এই E1 এবং E2 বিক্রিয়ার মেকানিজম বা কৌশল দেখাবো। তোমরা SN1, SN2 এই ধরনের বিক্রিয়াগুলো তোমরা জানো এবং সেখানে মেকানিজম জানো। এখানেও এরকম মেকানিজম আছে। তোমরা প্রথমে E1 বিক্রিয়ার মেকানিজমটা বোর্ড খেয়াল করো। এই হাইড্রোজেনটা যদি এটা নিয়ে যায়, এখানে একজোড়া ইলেকট্রন আছে, এই একজোড়া ইলেকট্রন আর এইটা H+ হিসাবে চলে আসে, প্রোটন হিসাবে আসে। এই প্রোটন আর এই যে দ্রাবক ক্ষারের সাথে একটা সমদ্বী বন্ধন হবে। এই সমদ্বী বন্ধন গঠন করার জন্য একজোড়া ইলেকট্রন দরকার। এখানে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এই একজোড়া ইলেকট্রন এর সাথে দিয়ে এই যৌগটা তৈরি করে ফেলবে। আর খেয়াল করো এখানে যে বন্ধনটা আছে এই বন্ধনটা কিন্তু বিষম ভাঙ্গন হয়। বিষম ভাঙ্গন কাকে বলে? বিষম ভাঙ্গন কাকে বলে তোমরা কি কেউ বলতে পারো? বন্ধনের বিষম ভাঙ্গন কি? আমি কিন্তু অন্য প্রসঙ্গে তোমাদের বলছিলাম। স্যার ইলেকট্রনটা যখন বলো।
স্যার ইলেকট্রন যখন যে কোনো একটা মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার কারণে নিজের দিকে টেনে নেয়, তখন হ্যাঁ, ঠিক আরেকটা আছে। মৌল একটু তড়িৎ ধনাত্মক হয়ে পড়ে, ওই বন্ধন বিভাজনকে বিষম বিভাজন বলবে। তাইলে সমযোজী বন্ধনের শেয়ার কিন্তু ইলেকট্রন যুগল ভাগ হয় কিভাবে? কয়টা পরমাণুর মধ্যে ভাগ হয় বলো ভাঙার সময়? স্যার দুইটা। দুইটা পরমাণু কি সমানভাবে ভাগ করে নিয়ে যায়? স্যার সমান বিভাজন হলে সমানভাবে বিভাজন হয়, আর মানে সমান ইলেকট্রন। হ্যাঁ, আর বিষম হইলে বিষম বিভাজনের ক্ষেত্রে একজন পুরা ইলেকট্রনটা নিয়ে যায়, হ্যাঁ, ঠিক আছে, আরেকজন তড়িৎ ধনাত্মক হয়ে পড়ে। ঠিক আছে, তোমার ধারণা ঠিক আছে। তাইলে এখানে যে বন্ধনটা আছে, এখানে একজোড়া ইলেকট্রন আছে আমরা জানি। এখন এই একজোড়া ইলেকট্রন কার? এই হাইড্রোজেনের একটা, এই কার্বনের একটা। কারণ হাইড্রোজেন যদি তার নিজের ইলেকট্রনটা এদিকে রেখে প্রোটন হিসেবে এদিকে চলে আসে, তাইলে এই বন্ধনটা বিষম ভাঙন হবে, অর্থাৎ এই একজোড়া ইলেকট্রন কার্বন একাই নিয়ে যাবে। নিয়ে গেলে এই একজোড়া ইলেকট্রন আবার এদিকে ধাবিত হবে, ধাবিত হয়ে এখানে পাই বন্ধন সৃষ্টি করবে। তাইলে কি দাঁড়ায়? এটা হয়ে যাবে অ্যালকিন হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি যে প্রথমে ধীর গতিতে এই মেকানিজমে প্রথমে ধীর গতিতে কার্বন হ্যালোজেন বন্ধনটা ভাঙবে। এই কার্বন হ্যালোজেন বন্ধনটা যখন ভাঙবে, এখানে যে একজোড়া ইলেকট্রন আছে, এই একজোড়া ইলেকট্রন হ্যালোজেন নিয়ে যাবে, একাই নিয়ে যাবে। কারণ হ্যালোজেনের ইলেকট্রন নেগেটিভিটি বা ঋণাত্মকতা বেশি। এই একজোড়া ইলেকট্রনের একটা ছিল কার্বনের, একটা হ্যালোজেনের, কিন্তু হ্যালোজেন দুইটাই নিয়ে গেল। নিয়ে যাওয়ার কারণে এই অবস্থা হবে, অর্থাৎ এই দুইটা ইলেকট্রন একটা হ্যালোজেনের মানে নিজেরই ছিল, আরেকটা ইলেকট্রন কার্বন থেকে নিয়ে আসলো, হ্যালাইড আয়ন হয়ে গেল। তখন এই কার্বনের একটা ইলেকট্রন কিন্তু ঘাটতি হয়ে যাবে। ঘাটতি হওয়ার কারণে এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হবে, আমরা এটাকে বলি কার্বনিয়াম আয়ন। এখানে এই ধনাত্মক চার্জযুক্ত যে কার্বন পরমাণুটা আছে, তার সাথে তিনটা অ্যালকেন মূলক আছে, তিনটা মিথাইল মূলক যুক্ত আছে, এই কারণে এটা টারশিয়ারি কার্বনিয়াম আয়ন। আর আমরা জানি যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি কার্বনিয়াম আয়নের মধ্যে টারশিয়ারি কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব বেশি, এটা কিন্তু আগের পড়া। আর যেহেতু টারশিয়ারি কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব বেশি, এই কারণে এটা বিক্রিয়া পাত্রে অবস্থান করে বেশিক্ষণ, যার কারণে পরবর্তী দ্বিতীয় ধাপে এই দ্রাবক ক্ষার এসে ওই কার্বনিয়াম আয়ন থেকে বিটা হাইড্রোজেন অপসারণ করতে পারে, ফলে উৎপাদক তৈরি হয়, অ্যালকিন হয়। যেহেতু এই E1 মেকানিজমে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় প্রথম ধাপে, অর্থাৎ মধ্যবর্তী একটা ধাপে কার্বনিয়াম আয়ন সৃষ্টি হচ্ছে। সেই কার্বনিয়াম আয়নটার কিন্তু পরবর্তীতে অ্যালকিনে রূপান্তরিত হয়। যেহেতু টারশিয়ারির ক্ষেত্রে বেশি, এই কারণে কিন্তু টারশিয়ারি হ্যালোজেন ও অ্যালকেনের ক্ষেত্রে E1 মেকানিজম অনুসরণ করা হয়। তাহলে আমি আবার বলছি যে E1 মেকানিজম বা কৌশল অবলম্বন হবে টারশিয়ারি হ্যালোজেন ও অ্যালকেনের ক্ষেত্রে। আমরা এখন E2 মেকানিজম দেখাবো, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। এখন এটা হচ্ছে একটা প্রাইমারি হ্যালোজেন ও অ্যালকেন। এই ক্ষেত্রে এই প্রাইমারি হ্যালোজেন ও অ্যালকেনটা, এটা হচ্ছে এখানে ক্ষার। এই ক্ষারটা আমরা এটাকে কি বলি? ইথোক্সাইড আয়ন। ইথোক্সাইড আয়ন। এই ইথোক্সাইড আয়নটা কোন জায়গা থেকে আসলো তোমরা একটু খেয়াল করো। ETOH, এটা
ভেঙ্গে ই টি ও এইভাবে হয়। এই আর এইটা মানে কি, এটা একটু সংক্ষেপে লেখা তোমাদের বুঝতে হবে। এটা ইথানলের সংকেত, তোমরা ভালো করে জানো। এই এই যে ইথানলের এইটাকে আমরা কি বলি, ইথাইল মূলক। এই ইথাইল মূলকটাকে ওই ইংরেজি বানান থেকে ইটি লেখা যায় সংক্ষেপে। তোমরা কেউ যদি এখানে C2H5 লিখো তাইলেও ভুল হবে না, যেহেতু তোমাদের বইতে এইভাবে আছে আমি এই জন্য দেখালাম। এটা আসলে ইথাইল মূলক, এটা আসলে কি ইথাইল মূলক। আর এই ইথোক্সাইড আয়নটা হচ্ছে, এটাকে শক্তিশালী ক্ষার বলা হয়। যে পদার্থ প্রোটন গ্রহণ করতে পারে, প্রোটনীয় মতবাদ অনুসারে যে পদার্থ প্রোটন গ্রহণ করতে পারে তাকে বলে ক্ষার, আর যে পদার্থ প্রোটন ত্যাগ করতে পারে তাকে বলে অম্ল। এটা ব্রনস্টেড লাউরি মতবাদ অথবা প্রোটনীয় মতবাদ অনুসারে। আর যেই পদার্থ যত সহজে প্রোটন গ্রহণ করতে পারে উহা তত তীব্র বা শক্তিশালী ক্ষার। এখানে ইথোক্সাইড আয়নটা হচ্ছে শক্তিশালী ক্ষার। এই ইথোক্সাইড আয়নটা আমরা জানি এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। এই বিটা কার্বনের হাইড্রোজেনটাকে এটা অপসারণ করে। এই বন্ধনটাও কিন্তু এখানে বিষম ভাঙ্গন হয়, যে এইভাবে এদিকে আগাবে। তোমাদের কিন্তু বুঝতে হবে যে এই যে আমি কিভাবে এই যে টানটা দিলাম, এই টানটা এমন ভাবে দিতে হবে যে এই বন্ধনটা এই পাশে থেকে যায়। এই পাশে থেকে যাওয়া মানে হচ্ছে বিষম ভাঙ্গন। আর এই বন্ধনের ইলেকট্রন পরবর্তীতে কি হবে, পরবর্তীতে এইদিকে আগাইতে থাকে। এইদিকে কেন আগাবে, কারণ এই হ্যালোজেনটা অপসারিত হবে। আর এইটা তোমরা জানো যে এইটা হলো আংশিক নেগেটিভ, এটা আংশিক পজিটিভ। অর্থাৎ এই কার্বন হ্যালোজেন বন্ধনটা হচ্ছে পোলার। এই পোলারিটিটা তোমাদের কিন্তু বুঝতে হবে। কার্বনের তুলনায় হ্যালোজেনের যেহেতু ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎদ্বন্দ্ব বেশি, এই কারণে কিন্তু এটা আংশিক ঋণাত্মক বা ডেল্টা মাইনাস লিখলাম, এটা ডেল্টা প্লাস। এই বন্ধন যখন ভাঙবে এক্ষেত্রে বিষম ভাঙ্গন হবে। বিষম ভাঙ্গনের সময় কোন পরমাণু ইলেকট্রন জোড়া নিয়ে যাবে, একাই নিয়ে যাবে বিষম ভাঙ্গনের সময়, যার ইলেকট্রন নেগেটিভিটি বেশি, অর্থাৎ হ্যালোজেন। এখানে ব্রোমিন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে। এখানে তোমরা খেয়াল করো এই E2 বিক্রিয়াটা এক ধাপে সংঘটিত হয়। আমি আগে লিখছিলাম E1 এর ক্ষেত্রে এটা 2 ধাপে। আর তোমরা যদি একটু আগের পড়াটার দিকে একটু লক্ষ্য করো, ওই SN1 SN2 বিক্রিয়া, SN1 বিক্রিয়ার সাথে E1 বিক্রিয়ার মেকানিজমের মিল আছে, আবার SN2 বিক্রিয়ার মেকানিজমের সাথে E2 বিক্রিয়ার মেকানিজমের মিল আছে। SN1 বিক্রিয়া 2 ধাপে সংঘটিত হয়, একইভাবে E1 বিক্রিয়া 2 ধাপে সংঘটিত হয়। দেখো SN1 বিক্রিয়ার প্রথম ধাপে কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়। তোমরা আজকে এই ক্লাস শেষে পরে তোমরা দেখে নিবা। এইভাবে তুলনা না করলে তো রসায়নের রসটা পাওয়া যাবে না। তাইলে SN1 এর বিক্রিয়ার প্রথম ধাপে কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়, E1 বিক্রিয়ারও প্রথম ধাপে কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়। শুধু দ্বিতীয় ধাপটার কাজটা একটু আলাদা। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে SN1 এর ক্ষেত্রে পূর্তি স্থাপন হয় আর এখানে অপসারণ হয়। আর E2 বিক্রিয়া তাইলে SN2 বিক্রিয়া এক ধাপে সংঘটিত হয়, এবং SN2 বিক্রিয়া এক ধাপে যখন সংঘটিত হয় মাঝখানে কোন ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়েছিল তোমাদের কি মনে আছে কারো? SN2 বিক্রিয়া যখন এক ধাপে সংঘটিত হয় মাঝখানে মধ্যবর্তী একটা অবস্থা সৃষ্টি হয়, যেটাকে আমরা অবস্থান্তর অবস্থা বলি, অস্থায়ী অবস্থা বলি। এখানেও কিন্তু মধ্যবর্তী একটা অবস্থা সৃষ্টি হবে। দেখো তোমরা এখানে এই যে ইথোক্সাইড আয়ন যেটা ক্ষার, এই ক্ষারটা এখানে এই প্রোটনটাকে টেনে নিল। টেনে নেওয়ার সাথে সাথে এই পাই বন্ধন, এখানে যে সিগমা বন্ধন আছে সিগমা বন্ধনের ইলেকট্রন গ্রুপ পাই বন্ধনের চরিত্র রূপ নিবে। আর এখানে কি ঘটনা ঘটে তোমরা একটু দেখো।
তাহলে দেখো, যেটা বলছিলাম যে E2 বিক্রিয়া এক ধাপে সংঘটিত হবে। এখানে প্রথম অবস্থায় একটা এটা অস্থায়ী অবস্থা বলা যায়, অস্থায়ী একটা অবস্থান্তর অবস্থা সৃষ্টি হবে। এই অবস্থান্তর অবস্থাটা হচ্ছে কি জানো, যে পুরাতন বন্ধনের ভাঙ্গন এবং নূতন বন্ধনের গড়ন দুইটা যুগপথে ঘটে, একই সাথে ঘটে। একই সাথে ঘটে কিভাবে দেখো, এই বন্ধনটা ভাঙতে শুরু করবে, এই যে ভাঙ্গন শুরু হইল, আর এখানে যে একটা এই সিগমা বন্ধনের ইলেকট্রন নিয়ে এখানে যে পাই বন্ধন গঠন হবে, সেই পাই বন্ধন গঠনটা এখানে শুরু হবে। আবার এই কার্বন হ্যালোজেন বন্ধনটা ভাঙ্গন শুরু হবে এখানে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার এই হাইড্রোজেনটা সম্পূর্ণরূপে এর সাথে যুক্ত হয়ে যাবে, আর এই পাই বন্ধনটা মানে পুরোদমে গঠন হয়ে যাবে, আর এইটাও সম্পূর্ণরূপে তখন কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, ফলে অ্যালকিন হবে, ইথিন হবে। এবং তোমরা লক্ষ্য করো যে এই E2 বিক্রিয়াটা আমি কিন্তু এখানে এটা হ্যালোজেন অ্যালকেন লিখলাম, এবং এটাকে প্রাইমারি হ্যালোজেন অ্যালকেন বলা হয়। অর্থাৎ E2 মেকানিজমটা প্রধানত প্রাইমারি হ্যালাইডের ক্ষেত্রে হয়, আর E1 মেকানিজমটা প্রধানত টারশিয়ারি হ্যালোজেন অ্যালকেনের ক্ষেত্রে সংঘটিত হয়। এটা হলো 2 ব্রোমো বিউটেন, আমি নামগুলো লিখলাম না, সময় কম থাকায়। দেখো, এইটার ক্ষেত্রে এই আলফা কার্বন হচ্ছে এইটা, আর বিটা কার্বন হচ্ছে এইটা, আবার এইটা, কারণ এই আলফা কার্বনের সাথে এই কার্বনটা যুক্ত আছে, এই কারণে এটা বিটা কার্বন, এবং এই হাইড্রোজেন বিটা হাইড্রোজেন। একইভাবে এইটাও বিটা কার্বন এবং এটা বিটা হাইড্রোজেন। আমরা একটু আগে দেখলাম যে হ্যালোজেন অপসারণ বিক্রিয়ার সময় হ্যালোজেন পরমাণুটা অপসারণ হওয়ার সাথে সাথে পার্শ্ববর্তী যে কার্বন থাকে সেখান থেকে, অর্থাৎ বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হয়। এখন এখানে তো বিটা হাইড্রোজেন এই পাশেও আছে, এই পাশেও আছে, কোন বিটা হাইড্রোজেনটা ব্রোমিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হবে? এইটার উত্তর হচ্ছে যেই বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে। তাহলে সাইজের নিয়মটা কি? হ্যালোজেন অ্যালকেনের হ্যালোজেন যুক্ত কার্বন পরমাণুর সাথে সন্নিহিত বিটা কার্বনের যেই বিটা কার্বনের সাথে হাইড্রোজেন কম থাকে সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে অ্যালকিন তৈরি হবে। মার্কপিকোভের নিয়মের বিপরীত, তোমরা যদি একটু পড়ে থাকো, মার্কপিকোভের নিয়মের সময় হাইড্রোজেন পরমাণু বিকারক অণু হাইড্রোজেন যুক্ত হয় সেই কার্বনের সাথে যেখানে হাইড্রোজেন বেশি আছে, যেটাকে আমি বলছিলাম তেলে মাথায় তেল দেয়া। আর এই ক্ষেত্রে ব্রোমিনের সাথে হাইড্রোজেন অপসারণ হবে এখানে, এই কার্বনের সাথে বেশি হাইড্রোজেন আছে, আর এখানে কম হাইড্রোজেন আছে। বেশি হাইড্রোজেন থেকে যাচ্ছে না, যাচ্ছে কম হাইড্রোজেন যুক্ত কার্বন থেকে। এটাকে বলা যায় যে যার এখানে যার কম আছে সেখান থেকে নিচ্ছে, অর্থাৎ মরার উপরে খাড়ার গা। সাইজের নীতি অনুসারে তাহলে হাইড্রোজেনটা এখান থেকে যাবে, এখান থেকে গেলে যেই অ্যালকিনটা হবে সেটা কি হবে? এইটা পরীক্ষা দেখা যায় 80%। আর আরেকটা হবে, দেখো এখান থেকেও যায়, কম যায় কত, এখান থেকে যদি যায় তাহলে অ্যালকিনটা কি হবে? CH2 দ্বিবন্ধন CH2 CH3, এটা হবে 20%, প্লাস পটাশিয়াম ব্রোমাইড হবে আর পানি হবে। এই প্রোডাক্টটা বেশি হবে, 2 বিউটিন বেশি হবে, 1 বিউটিন কম হবে। আমরা সাধারণত এটার কথা বলি না, প্রধানত এইটা যেটাকে বলে ইংরেজি বলে মেজর প্রোডাক্ট। মেজর প্রোডাক্টটা হবে
ওই আমি যেই কথাটা বলছিলাম সেই সূত্র অনুসারে, এটিকে বিজ্ঞানী সাইজেবের নাম অনুসারে সাইজেব সূত্র বা সাইজেব নীতি বলে। আজকে সময় শেষ, তোমরা সবাই ভালো থাকো এই কামনা করছি। আজকে অনলাইন ক্লাস এখানে শেষ করি, সবাই ধন্যবাদ।